স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে তা চলমান থাকবে। মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। বলেছেন, বিএনপি নেত্রী বেগম জিয়ার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। এদিকে দুর্নীতির মহানায়কেরা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কিভাবে, এ প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি নিয়ে বিএনপির বক্তৃতাই সবচেয়ে বড় কৌতুক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির শাসনামলে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের মুখে দুর্নীতি নিয়ে বক্তৃতা বা দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলা, এটি সবচেয়ে বড় কৌতুক। সাম্প্রতিক অন্যান্য বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতিতে কৌতুক। আর নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন তানভীর শাকিল জয় এমপি সিরাজগঞ্জ 1, আছেন রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনারা মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। তিস্তা ইস্যুতে এক হলো চীন। ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরে ভাসছে কুড়িগ্রাম, গাইবান্ধা। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, গুজবে সয়লাব। গা ভাসালেন স্বাস্থ্য শিক্ষার ডিজিও। দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় 300 ডাক্তার, জানালো দূতাবাস। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল রাজপথ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। ময়মনসিংহে ট্রেন আটকে বিক্ষোভ। ক্লাস বর্জন সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় 5মবারের মতো বাড়ল জামিন। এবার মেয়াদ 1 মাস 10 দিন। আপনাদের 3জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই রতন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। দুর্নীতির প্রসঙ্গ আসছে, বেগম জিয়ার স্বাস্থ্য এবং সেটি নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং এটা আইনি বিষয় বলে মন্তব্য এসেছে। মোটা দাগে আজকে আসলে রাজনৈতিক বিষয় হিসেবে, মানে ইস্যু হিসেবে এগুলি আসলে সামনে এসেছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই সময়ে আসলে রাজনীতির ইস্যু কোনটা হওয়া উচিত? ধন্যবাদ। রাজনীতি শুধু জনগণের সমস্যা নিয়েই বারবার আবর্তিত হওয়া উচিত। যদি সেটা বলি বন্যা, যদি বলি বন্যা ক্ষেত্রে জনগণকে সহায়তা করার কী কী পদক্ষেপ নেওয়া দরকার, যদি বলি যে ছাত্রছাত্রীরা আবার কেন রাস্তায় নামলো কোটার ব্যাপারে, কিংবা যদি বলি বিশ্ববিদ্যালয়গুলোতে কেন শিক্ষকরা তারা আন্দোলনে আছেন, অথবা যদি এটা বলি যে দুর্নীতির ঘুণ পোকা, একদিন আমরা বলতাম যে ঘুণ পোকা দেশের অর্থনীতিটাকে ভিতর থেকে ফোকলা করে দিচ্ছে। এখন দুর্নীতিবাজদের যে কিছু নমুনা দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে যে এত বড় কর্মকর্তারা এই ধরনের দুর্নীতি এত দীর্ঘদিন ধরে করতে পারলেন কার ইশারায়, কার ছায়ায়, অথবা এখন ধরাই পড়ছেন বা কেন, এগুলো সবই কিন্তু আলোচনার বিষয় হওয়া উচিত। আর তার সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু আবেগের দিক থাকে, কিছু সাংগঠনিক দায়িত্বের দিক থাকে। সেক্ষেত্রে বিএনপি তার মতো করে তাদের রাজনীতির কথা বলবে, তাদের নেত্রীকে নিয়ে তাদের আবেগ আছে সেটা তারা বলবেন। আওয়ামী লীগ তাদের সামনে 15ই আগস্ট আসবে, সেটা নিয়ে আওয়ামী লীগ তার কথা বলবে। এগুলো তো রাজনীতিতে দলগতভাবে এগুলো থাকবে, কিন্তু সাধারণ মানুষের সংকটগুলো যেন এই কথার আবর্তে হারিয়ে না যায়। যেমন ধরুন, চালের দামটা বাজারে কমছে না কেন? এই দামটা বাড়ানোর ক্ষেত্রে কে দায়ী? এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না, সেটা বলছেন আপনি। হচ্ছে না, আলোচনা কিছু হচ্ছে কিন্তু পদক্ষেপটা দেখছি না।
কিন্তু আলোচনা তো বিএনপি যেটাকে বলছেন যে ওনারা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এটাকে একটা আন্দোলনের রূপ দিতে চান, মানে বেগম জিয়ার মুক্তির যে বিষয়টাকে, এবং সরকার বলছে যে এটা রাজনৈতিক বিষয় না, এটা হচ্ছে একটি আইনি বিষয়। সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আমরা যারা রাজনীতির একটু ইতিহাসটাও একটু খেয়াল করে দেখি, রাজনীতিতে আইনি পদক্ষেপ এবং রাজপথের পদক্ষেপ এই দুটোর মধ্যে কিন্তু কোনো চীনের প্রাচীর নেই। যখন স্বাধীনতার আগে আমাদের বড় বড় নেতারা যারা মানে জেলখানায় ছিলেন, তখন কিন্তু এই স্লোগানটা আসছিল, জেলের তালা ভাঙবো, অমুক নেতাকে আনবো। তো সেই তো জেলে তো গিয়েছিলেন হয় সরকারি সিদ্ধান্তে অথবা একটা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেদিন এই প্রশ্নটা কি ওঠে নাই? কিংবা আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, না, বেগম খালেদা জিয়াকে আপনি রাজবন্দী মনে করেন? রাজবন্দী এই বিষয়টা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তুলে দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? স্বাধীনতার আগে আমাদের দেশের রাজনৈতিক কারণে কেউ বন্দী হলে তাকে রাজবন্দী বলা হতো, কিন্তু স্বাধীনতার পরে বেগম জিয়াকে আপনি রাজনৈতিক কারণে বন্দী মনে করেন? সেটা আমার মনে করার বিষয় নয়, সেটা মনে করার বিষয়ে যখন আওয়ামী লীগ রিয়্যাক্ট করে তখনই বোঝা যায় বিএনপির একটা প্রশ্নে আওয়ামী লীগ কীভাবে রিয়্যাক্ট করে। আওয়ামী লীগের তো এই বিষয়ে রিয়্যাক্ট করার মানে হচ্ছে এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে, ফলে সেই প্রসঙ্গে আমাদের বাসদের ঢোকার কোনো স্কোপ নাই। এটা এই ফয়সালাটা আওয়ামী লীগ বিএনপি করুক। কিন্তু আমরা যেটা বলতে চাই যে কোনো দলের নেতা যদি জেলে থাকেন, সেই দলের নেতৃত্বে কিন্তু কিংবা কর্মীদের সেটা নিয়ে আন্দোলন করার একটা রাজনৈতিক দায় থাকে। সেটা বাংলাদেশে থাকে, সেটা ভারতে থাকে, সেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি। ফলে এটার মধ্যে তো দোষের কি আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, কী অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছেন, অথবা সেই অভিযোগগুলো এখনও অন্যদের ক্ষেত্রে ভ্যালিড আছে কিনা, এটা নিয়ে কি রাজনৈতিক বিতর্ক হবে না? রাজনীতির না মানে কাজটাই হচ্ছে তো বিতর্ক করা। আমি যে অপরাধী, সেই অপরাধের আমি শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমার চেয়ে তো বেশি অপরাধ করে কেউ যদি পুরস্কৃত হয়, তাহলে সেটা কি তখন কেউ মেনে নেবে? এরকম প্রশ্নগুলো তখন আসবে। দুর্নীতির প্রসঙ্গে আমরা আসলে একটু পরে যেতে চাই। আমি অভিন্ন প্রশ্নই তানভীর শাকিল, জয় এমপি এবং অজয় দা আপনাদের দুজনকে সাথে রাখছি। আমি প্রথমেই জয় ভাই আপনার কাছে জানতে চাইবো, আপনারা যদি এটাকে মানে আইনগত একটা বিষয় মনে করেন, তাহলে রাজনৈতিকভাবে এত অ্যাড্রেস করেন কোনো বিষয়টাকে? না, আমরা যদি আইনগত বিষয় বলেই মনে করি না, আমরা আইনগত বিষয় বলেই মনে করি। জি। হ্যাঁ, সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেগম খালেদা জিয়া রাজনৈতিক মামলায় কারাগারে নেই। তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালতে দণ্ডিত হয়ে তারপরে কিন্তু তিনি কারাগারে গিয়েছেন, এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহানুভবনতার কারণে শারীরিক অসুস্থ, যেহেতু বেগম খালেদা জিয়া কিছুটা বয়সের কারণে, সেই জন্য তাকে বাসায় রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিএনপি প্রথম থেকেই বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তারা কিন্তু আসলে আন্তরিক না। তারা বেগম খালেদা, এটা খুবই দুঃখজনক যে বেগম খালেদা জিয়াকে তারা তাদের রাজনৈতিক কৌশলের গুটি হিসাবে তারা সবসময় ব্যবহার করছেন। কারণ আপনি দেখুন যে উনি যখন দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন, এই বিষয়টি কিন্তু কোর্টেই ফয়সালা হতে হবে, ঠিক আছে? ওনারা সুপ্রিম কোর্টে যাবেন, এবং উনি যেহেতু ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল গ্রাউন্ডে তাকে মুক্তি দেওয়া হোক, এটি তো ওনাদের বক্তব্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। আমি যদি বলি যে বাংলাদেশে যে আপনি বিশেষ করে 1/11-এর সময় যদি দেখেন, 1/11-এর সময় অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে কিন্তু দণ্ড দেওয়া হয়েছিল, হ্যাঁ, অন্যায়ভাবেও দণ্ড দেওয়া হয়েছিল অনেককে। সেই সময়ে কিন্তু তারা যারা মুক্তি পেয়েছিলেন, তারা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেয়ে অনেকে শারীরিক অসুস্থতার কারণে মুক্তি পেয়েছিলেন। কিন্তু এই রকম প্রেসিডেন্স কিন্তু বাংলাদেশের আইনে রয়েছে, এবং বারবার এই বিষয়গুলো বিএনপিকে বলার পরেও বিএনপি কেন উচ্চ আদালতে যাচ্ছে না? বিএনপি কেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে সমস্যা সেটি নিয়ে তারা কেন উচ্চ আদালতে যাচ্ছে না? এটি কিন্তু তারা করছে না। তারা কি করছে? তারা বলছে যে তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। তারা জানে যে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, কারণ বেগম খালেদা জিয়া যে দুর্নীতির মামলায় দণ্ডিত, এটি দেশবাসী জানে। দেশবাসী তো তাদের সে আন্দোলনের সাথে নেই, না হলে তারা তো দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছে। কিছুদিন পরপরই ঈদ শেষ হলে, পূজা শেষ হলে, একটি পার্বণ শেষ হলে তারাই উপলক্ষ করে কিছুদিন মাঠে নামে, নেতাকর্মীদের চাঙ্গা করার তারা একটা চেষ্টা করে, তারপরে আবার তারা সেখান থেকে সরে আসে। সুতরাং এটি আসলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ব্যাপারে তাদের কোনো আন্তরিকতার বিষয় না, এটি তাদের একটা রাজনৈতিক কৌশল, এর বাইরে আর কিছু না। জি, অজয় দা, আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়া কি রাজবন্দী, নাকি উনি হচ্ছেন পাকিস্তান আমলে? জি, এই বাঙালি যদি মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল বা জনগণের অধিকারের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 2 বছরের মতো, 56 থেকে
58 সামরিক শাসন এইসব। এর মধ্যে শেখ মুজিবুর রহমান মন্ত্রী ছিলেন যে 56 সেপ্টেম্বর থেকে 57 মে মাসে পদত্যাগ করে দিয়েছেন, গ্রহণ হয়েছে আগস্টের প্রথম দিকে আর কি, অর্থাৎ 1 বছরও না আর কি। যখন দুর্নীতির মামলা করলো সামরিক শাসনের পরে, আতাউর রহমান ছিলেন মুখ্যমন্ত্রী, তার নামে কিন্তু মামলা হয় নাই, মামলা হয়েছে শেখ মুজিবের নামে, উনি যে মাত্র কয়েক মাস মন্ত্রী ছিলেন। কিন্তু উনি সামরিক শাসনের মধ্যেই আদালতে গেছেন, রাজনৈতিক কারণে দুর্নীতির মামলা হয়। হ্যাঁ, তো ওই সময় অল্প সময় কিন্তু আওয়ামী লীগ, কিন্তু মামলা হয়েছে তো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কাজেই মামলা, সেটা বাংলাদেশ রাজনৈতিক না, কারণে এখন নয়। বাংলাদেশে যখন 72 বা তারপর থেকে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে যখন গেছে, এমনকি ক্ষমতায় থাকলেও দুর্নীতির মামলা হয়েছে, ক্ষমতাসীনরাও করছে। যেমন বিএনপির নেতা ছিলেন মোশাররফ হোসেন, এই যে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন, ওনাকে তো দুর্নীতির দায়ে খালেদা জিয়াই, এই যে নাইকো কেলেঙ্কারি 1 কোটি টাকার দামের গাড়ি নিয়েছিল, উপহার। কাজে এটা তো বিএনপির ভেতরেও এই নজির আছে আর কি। আবার ক্ষমতার বাইরে যখন সামরিক শাসন যখন হয়েছে, জিয়াউর রহমান তো আওয়ামী লীগের এই জিল্লুর রহমান ওই 75-এর পরে মামলা হলো যে এরকম এই মাছকে উনি এই রেশনের চাউল খাওয়াইছেন, এর তো মামলা হয়েছিল। তারপর আওয়ামী লীগের তো শত শত যারা নেতা, এমপি, মন্ত্রী, কর্মী, দুর্নীতির দায়ে বহু মামলা হয়েছে জিয়ার সময়। এরশাদের সময় তাই হয়েছে, ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির নেতা ছিল, ওনাকে মামলা দিচ্ছে, উনি বিএনপির নেতা হিসেবে এরশাদের রোষে পড়ে জেল কাটছেন। আবার এরশাদের আমলেই উনি মুক্ত হয়ে মন্ত্রী হয়েছেন, উপপ্রধানমন্ত্রী হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন, সবই মানে। এখন তো আবার ধরেন পরে যখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে চলে আসলো সামরিক শাসনের পরে, একই তো। কাজেই রাজনীতিকরা খালেদা জিয়া একক নজির, ব্যাপারটা কিন্তু তা না আর কি। বাংলাদেশের এই 53 বছরে বা 1 বছর যদি স্বাধীনতার বছর বাদ দেই, তাহলে যে 52 বছরে অজস্র নজির হচ্ছে আপনার, যারা ক্ষমতায় ছিল ক্ষমতার বাইরে গিয়ে মামলায় পড়ছে, আবার ক্ষমতাসীন দলের মধ্যেও কেউ কেউ মামলায় পড়ছে। এইটা নতুনত্ব কিছু নাই। এখন শাস্তি তো বা শাস্তি না, যেটাই হোক, মামলা চলছে, সবই কিন্তু সুনির্দিষ্ট অভিযোগে। আপনি বলতে পারেন যে এটা এক পক্ষকে ভিকটিম করছে, একজনকে ভিকটিম করছে, আরেকজনকে করে নেই, সেটা বলতে পারেন, কিন্তু অভিযোগ তো উঠছে আর কি। অভিযোগ আদালতে যাচ্ছে, আদালতে এরকম ঘটনা নাই কিন্তু যে বেগম জিয়া আদালত বা তার আইনজীবীরা। রতন ভাই একটা পয়েন্ট একটু ছোট করে বলেছেন, সেটা হচ্ছে যে মানে কাউকে কাউকে ধরা, কাউকে কাউকে ছাড়া, ছোট একটা বিষয়কে বড় ইস্যু করা এবং বড় ইস্যুকে একদমই ওভারলুক করা, সেইটাও তো এক ধরনের রাজনীতি। হ্যাঁ, সেটা তো রাজনীতিতে আমাদের না, সারা দুনিয়ায় কিন্তু অসঙ্গতি প্রচুর আছে আর কি। আপনার ট্রাম্পকে কি করলো, যে উনি পার্লামেন্টে হামলার হুকুম দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি থাকার সময়। কাজেই রাষ্ট্রপতি থাকার সময় যে কোনো কাজের জন্য তিনি দায়মুক্ত পাবেন। জি। এখন ওইখানেই আমেরিকানরা প্রশ্ন করতেছে একদল, যে উনি যদি একজনকে হত্যার আদেশ দেন অন্যায়ভাবে, তাইলেও কি দায়মুক্তি পাবেন? সেই প্রশ্নটা তো আমাদের সেই এখানে ক্ষেত্রে আসলে আসছে। মানে রাজনীতিবিদদের জন্য শিক্ষা কি তাহলে? রাজনীতিবিদদের জন্য প্রথমত হচ্ছে যে রতন ভাই যে প্রশ্নটা বলছেন, যে সমস্যা নিয়ে রাজনীতি করা, শুধু সমস্যা নিয়ে দেশের ভালো অগ্রগতি, উন্নতি, সেটার জন্য সেটা রাজনীতির ইস্যু না। শিক্ষার মান বাড়ানো, খেলাধুলার মান বাড়ানো, অবশ্যই। শুধু মানে জিনিসের দাম বাড়লো কিংবা দুর্নীতি হলে এইটাই কি রাজনীতির ইস্যু? রাজনীতির তো একটা অনেক ব্রডার পার্সপেক্টিভ নিয়ে আপনার রাজনীতি করা উচিত। জি জি, অযোধ্যা, আপনাকে ধন্যবাদ। রতন ভাই, আমি দুর্নীতি প্রসঙ্গে আবার আসি। মানে ওখানে যাওয়ার আগে আমি 30 সেকেন্ড একটা কথা বলি, যে কথাটা আসছে যে আজকে যদি বিএনপি মনেও করে যে রাজনৈতিকভাবে ভিক্টিমাইজ করার জন্য বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেটির প্রতিকারও কিন্তু হাইকোর্টেই চাইতে হবে, সুপ্রিম কোর্টেই চাইতে হবে। সেটি তো রাজপথে চাইতে পারবেন না উনি, আইনি প্রক্রিয়ায় তো সেটি প্রমাণিত হতে হবে যে ওনাকে রাজনৈতিকভাবে ভিক্টিমাইজ করা হয়েছে। কিন্তু বিএনপি তো বলে যে আপনারা এমন ভাবে আদালতকে তাহলে তো যে আমি অনেক টক শোতে
তো তাহলে যে কথাটা বলতে হয়, তো বিএনপির আদালতের ওপর আস্থা নেই, বিএনপির আইন শৃঙ্খলার উপর আস্থা নেই, বিএনপির কোনো কিছুর ওপরই বাংলাদেশের ওপর আস্থা নেই, তাহলে তো ওনার জামিন বা সবকিছুর জন্য এখন জাতিসংঘে যেতে হবে, তাছাড়া তো আর সম্ভব না। জি রতন ভাই, আমি যেই প্রসঙ্গটা জানতে চাই সেটি হচ্ছে যে মানে শুধুমাত্র আমলারাই আপনার দুর্নীতি করেন এমন তো না, বা সাধারণ মানুষ দুর্নীতি করেন, রাজনীতিবিদরাও তো দুর্নীতি করেন, তা তাদের বিরুদ্ধে মামলা হইতে হবে। তাহলে সেটাকে যদি রাজনীতিবিদরা সেটাকে রাজনৈতিক মামলা হিসেবে যদি সেটাকে ট্রিট করেন, তাহলে সেটা মানে রাজনীতির যে সুশাসন, তারপরে হচ্ছে সাম্য ন্যায়ের যে স্লোগান এবং বক্তব্য স্লোগান দেওয়া হয়, সেটা তো এক ধরনের স্ববিরোধিতা। তাহলে রাজনীতিবিদদের বিচার কি আলাদা কোনো ব্যবস্থাপনা করতে হবে? রাজনীতিবিদ কেন, রাজনীতিবিদ বলি, আমলা বলি, সাংবাদিক বলি কিংবা পুলিশ বলি, জি প্রত্যেকে তো একটা ল অফ দ্য ল্যান্ড দ্বারা পরিচালিত হবেন। জি সেই আইনের কাঠামোর মধ্যেই তারা পরিচালিত হচ্ছেন। এখন ধরুন কিছু কিছু জিনিস সুনির্দিষ্ট আছে, কিছু কিছু জিনিস অনির্দিষ্ট আছে। সুনির্দিষ্ট কি আছে? যে আমলারা যারা যে বেতন পান এবং যে জীবনযাপন করেন, এটা কি আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে যে আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ? তাহলে কেন স্বাধীনতার পর 52 বছরেও আমাদের আমলা এবং কর্মকর্তাদের তাদের সম্পদ বিবরণী দেওয়ার বিধানটা যুক্ত হলো না? এটা একটা বিষয়। 2 নম্বর যদি আমরা বলি যে এখন তো পাবলিক পারসেপশন এরকম হয়েছে যে বিচার বিভাগেও বেশ খানিকটা দুর্নীতি হয়। সেটা হাইকোর্ট নিয়ে কথা না বললেও মানুষ কিন্তু এরকম বলে যে এরকম হয়। তাহলে সেক্ষেত্রে সেগুলো কি পাবলিক পারসেপশন যেটা আছে সেটাকে তাহলে আমি কীভাবে ইয়ে করব, এটা সম্পর্কে আমি জনগণকে সন্তুষ্ট করব বা আস্থায় নিয়ে আসব? আচ্ছা ধরুন পুলিশের কর্মকর্তা, এই যে কালকে একটা ছোট্ট খবর বেরিয়েছে, ছোট্ট একটা খবর যে যমুনা নদীতে একটা বড় মাছ ধরা পড়েছে এবং সেই মাছটা কিনে নিয়েছেন অনেক দাম দিয়ে সেখানকার একজন পুলিশের এসআই। আচ্ছা, এই কথাটা কিন্তু মানুষরা ধরেই নিয়েছে যে পুলিশের কর্মকর্তাদের হাতে এরকম প্রচুর টাকা আছে। এই টাকার উৎসটা কি? এগুলো কিন্তু চোখের সামনে দেখা। তার সঙ্গে বলুন যে আমাদের প্রত্যেকটা বছর যে সাধারণ নির্বাচন হয়, নির্বাচনের সময় একটা হলফনামা দিতে হয়। হলফনামার সময় আমাদের দেখা যায় যে তাদের যে হলফনামায় বর্ণিত যেটুকু তারা হলফ করে বলেছেন, সেই ক্ষেত্রে আয়ের কি বিপুল পরিমাণ বৃদ্ধি হয়েছে। এই আয়ের বৃদ্ধি পরিমাণ উপায়টা কি? আচ্ছা, সংসদ সদস্য হিসেবে যারা যাবেন, এবার সংসদ সদস্য যারা হলফনামা দিয়েছেন তার মধ্যে 13 জন সংসদ সদস্য আছেন যাদের সম্পত্তি মানে জমির পরিমাণ আমাদের যে রাষ্ট্রীয় যে 100 বিঘার বেশি জমি রাখা যাবে না তার চেয়ে বেশি। তাহলে সেটা তিনি কিভাবে রাখলেন? কিংবা কয়েকদিন আগে যে পুলিশের সাবেক কর্মকর্তা বেনজির সাহেব ধরা পড়লেন, 681 বিঘা জমি নাকি তার নামে ছিল। তা বাংলাদেশে তো 1950 সালে জমিদের প্রথা বিলুপ্ত হয়েছে, 1971 সালের পরে সেখানে 100 বিঘার উপর জমি রাখা যাবে না। তাহলে কেমন দেশ, সেই দেশে পুলিশের কর্মকর্তা 681 বিঘা জমি কিনতে পারলেন? তাহলে এর প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, তাহলে আইনকে কিভাবে নিজের পক্ষে কাজে লাগানো যায়, কখন? যখন ক্ষমতায় থাকা যায়। ফলে সেটা প্রশাসনিক ক্ষমতা হোক, সেটা পুলিশি ক্ষমতা হোক, সেটা রাজনৈতিক ক্ষমতা হোক, এগুলো নিয়ে রাজনীতিতে কথা হবে। তখন মানুষ কোথায় যাবে? মানুষ যাবে বিচারালয়ে। এখন বিচারালয়কে সেই জন্য সর্বোচ্চ নিরপেক্ষতার জায়গাটা বিচারালয়ের কাছে, তো এই জন্যই তো চাওয়া। আমার প্রশ্ন হচ্ছে যে মানে রাজনীতিবিদদেরকে কিভাবে আমি আইনের আওতায় বা জবাবদিহিতার আওতায় আনবো? রাজনীতিবিদরা সবচেয়ে এখন যারা ক্ষমতায় আছেন তারা হচ্ছে সাবেক যদি দুর্নীতি করেন তাহলে তাদেরকে ধরবেন, আবার এখন যারা ক্ষমতা ছেড়ে যাবেন অন্যরা যখন আসবেন তাদেরকে ধরবেন, এইভাবেই তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ভিকটিম হয়, সবচেয়ে বেশি অভিযুক্ত হয়, সবচেয়ে বেশি বিচারের আগে রায় প্রাপ্ত হয় সেটা রাজনীতিবিদরা। মানে রাজনীতিবিদদের সবার পারসেপশনটাই এরকম তৈরি হয়ে যাচ্ছে যে রাজনীতি করে মানে হচ্ছে ক্ষমতায় যায় দুর্নীতি করার জন্য। ফলে রাজনীতিবিদরা কিন্তু অভিযোগের বাইরে নাই, রাজনীতিবিদরা শাস্তিরও বাইরে নাই, এবং রাজনীতিবিদরা কখনো স্বস্তিতে থাকতে পারবে না। ক্ষমতায় যে আছে সেও স্বস্তিতে থাকতে পারে না, আভ্যন্তরীণ কোন্দলের মধ্যে জড়িয়ে পড়ে। আর ক্ষমতার বাইরে থাকে যারা, তারা ক্ষমতাসীনদের দ্বারা নিপীড়নের মধ্যে, ভয়ের মধ্যে থাকে। ফলে রাজনীতিবিদরা তো কখনোই এরকম কোথাও দায় মুক্তি পায় নাই। তো ফলে রাজনীতিবিদদেরকে যদি কেউ বলে যে রাজনীতিবিদরা তারা বিচারের বাইরে থাকবেন, কিংবা তারা শাস্তির আওতার বাইরে আছেন, কিংবা তারা এই সমস্ত ধরাছোঁয়ার বাইরে আছেন, এই কথাটা ঠিক নয়। অন্তত পাবলিক পারসেপশনে তাকে জবাবদিহি করতে হয়, পাবলিকের কাছেও জবাবদিহি করতে। বাংলাদেশের সবচেয়ে বেশি দায়মুক্ত পরিবেশ। একজন সাধারণ মানুষের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, সেই তার মুক্তির জন্য তো একটা ধারাবাহিক আন্দোলন গড়ে ওঠে না। মানে রাজনীতিবিদদের তাহলে নিজেদের স্বচ্ছতাটা কোন জায়গায়? মানে কোনো দল তো স্বীকার করতেছে না যে আমার লোক দুর্নীতি করেছে। এই যে দেখুন, এখন যে কিছু কিছু জিনিস যখন দৃশ্যমান হয়ে যায়, তখন ক্ষমতাসীন দলের তারাও কিন্তু বলতে চেষ্টা করেন যে ঠিক আছে, দুর্নীতির দায় ওনার বিচার হচ্ছে, হোক। মানে পাবলিক যদি পারসেপশনটা এরকম হয়, আজ পর্যন্ত কোনো ক্ষমতাসীন দল কিন্তু
যখন কেউ ধরা পড়ে গেছে তার দায়িত্ব নিয়েছে এরকম নাই। তারা বলছে ঠিক আছে তার শাস্তি হোক, এইটুকু অন্তত বলে। কেন বলে? একটা রাজনৈতিক দায়বদ্ধতা আছে বলে, কিংবা জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় বলে। এই জবাবদিহির জায়গাটা যত ক্ষীণ হয়ে যায়, যত দুর্বল হয়ে যায়, তত রাজনৈতিক দলগুলো বেপরোয়া হয়ে ওঠে। ফলে আজকে যদি কোনো ক্ষমতাশীল দলকে আমরা বলি সে বেপরোয়া হয়েছে, তার মানে তার দায়বদ্ধতা কমেছে। আর যদি দায়বদ্ধতা থাকে সে কিন্তু তার বেপরোয়া হওয়ার কোনো উপায় নাই। তাকে 5 বছর পরে তাকে একটা জবাব মানে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো স্বীকার করে নেয়, সেটা আসলে কতটা বাস্তবসম্মত? আমি তো দেখি যে বাংলাদেশের প্রধান বিরোধী দল, তার যে প্রধান 2 নেতা, দুইজনই হচ্ছে সাজাপ্রাপ্ত দুর্নীতির দায়ে, এবং তাদের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে, তাদের পক্ষে সাফাই এবং আন্দোলনও করা হচ্ছে। ধরুন কালকে যদি এই দলটা ক্ষমতায় না থাকে, এখন যে ক্ষমতায় আছে, যে দলটা আন্দোলন করছে তারা ক্ষমতায় আসে, তারপরে যে মামলাগুলো দেবে, এই মামলা কিন্তু কার বিরুদ্ধে দেবে বলুন তো? এই মামলার অনেকগুলো ঠিক মামলাও থাকবে, অনেকগুলো হয়তো এক্সাজারেটেড বা বাড়তি মামলাও থাকবে। তো সেই ক্ষেত্রে তখন যে দল ভিকটিম হচ্ছে সে কিন্তু কথা বলবে না। এখন কথা বলাটা তো অপরাধ নয়, বরঞ্চ কথা বলার মধ্য দিয়ে সত্যটা বেরিয়ে আসছে কিনা এইটা আমাদের দেখতে হবে। অতিরঞ্জিত হয়, এক্সাজারেট করে, সেইটার ফাঁক দিয়ে কি মানে যেটার ভিত্তি আছে সেই মামলাটা পার পেয়ে যাচ্ছে কিনা, ঘটনাটা ঘটে এইরকম। যখন একজনের বাসায় 2টা মদের বোতল পাওয়া গিয়েছে, একজন তিনি রেশনের চাল পুকুরের মাছকে খাইয়েছেন, একজন একটা ওই জাহাজে উঠে তিনি ওখানে চামচ চুরি করেছেন, একজন একটা মুরগি চুরি করেছেন। এই রকম মামলাগুলো যখন দেওয়া হয় তখন বোঝা যায় এই মামলাগুলো কতখানি উদ্দেশ্য প্রণোদিত, এবং এই উদ্দেশ্য প্রণোদিত মামলার ফাঁক দিয়ে অনেক সময় কিন্তু সত্যিকার মামলাটা আড়াল হয়ে যায়। যে তানভীর শাকিল জয় এমপি, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে বিএনপি যে দুর্নীতির কথা বলে সেটাকে আপনারা বলছেন যে এটি সবচেয়ে বড় কৌতুক। আপনারা ক্ষমতায় এসেছেন হাওয়া ভবনের দুর্নীতির কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে। এখন কি ধরনের দুর্নীতির খবর বেরোচ্ছে সেটা তো দেখা যাচ্ছে। তো সেইটা মানে আপনাদের মুখে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন সেইটা কোনো কৌতুক না? প্রথমত দেখুন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাওয়া ভবনের দুর্নীতি বা সর্বগ্রাসী দুর্নীতি সেই সময় আমরা জানি। আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় আছে। প্রতিটি নির্বাচনের আগে আমাদের যে ম্যানিফেস্টো প্রকাশ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতি, সেই বিষয়টি কিন্তু আমরা বারবার তুলে ধরি। এবং আপনি যে কথাটি বলছেন, গত 15 বছরে কি দুর্নীতি শূন্য হয়ে গেছে? বাংলাদেশ হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বড় দুর্নীতির খবর বের হয়েছে, এবং রিসেন্টলিও আমরা দেখেছি যে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের মানে দুর্নীতির অভিযোগ এসেছে। হ্যাঁ, তো এই যে অভিযোগ এসেছে বা সেগুলো আমলে নেওয়া হয়েছে বা তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, এই বিষয়গুলো কি আগে ছিল? এই বিষয়গুলো কিন্তু আগে ছিল না। আজকে আওয়ামী লীগের এই 15 বছরের আগে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, দিলেন যে বিএনপি তাদের জ্বালানি মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে ওনারা বরখাস্ত করেছেন, মামলা করেছেন। না, এটা তো যাচ্ছে যে আমি যেটা বলছি যে ধরুন রাজনীতিবিদদের কথা যেটি বলা হচ্ছে, যেখানেও আমি আসবো যে বিএনপি আওয়ামী লীগের, দেখুন আওয়ামী লীগের রানিং এমপি এবং এক্স এমপি কতজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে? অনেকের বিরুদ্ধে চলছে। কিন্তু একদম রানিং এমপি আছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আছে, তাদের বিরুদ্ধে কিন্তু টানা ক্ষমতাও ছিল না। না হ্যাঁ, বন্ধুরা তো আপনাদের মতো এত টানা ক্ষমতাও ছিল না যে তারা এত মানে তারা যতটুকু সময় ক্ষমতায় ছিল, বিএনপি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার সময় যে দুর্নীতিগুলো হয়েছে, শুধু হাওয়া ভবনের কথাই যদি আপনি ধরেন, সেই দুর্নীতির একটি অভিযোগও কি তারা আমলে এনেছিল? কোনো বিচারের উদ্যোগ গ্রহণ ছিল? করেনি। কিন্তু আওয়ামী লীগের গত 15 বছরে কতজন এমপি, কতজন মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান আছে, অনেকে সাজাপ্রাপ্ত হয়ে গেছেন, একটির ক্ষেত্রেও কিন্তু দলকে ডিফেন্ড করেনি। এবং বর্তমানে যে কথাগুলো আসছে যে অমক অমক উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতি করেছেন, হ্যাঁ দুর্নীতি করেছেন, দুর্নীতির অভিযোগ এসেছে, সেগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি ধামাচাপা দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। কিন্তু আমি বলছি যে এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে বলতে হবে। আজকে তো আমরা নিশ্চয়ই বলছি না যে মানে দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে বা দুর্নীতি একদম শূন্য হয়ে গেছে, এটা তো আমরা অবশ্যই বলছি না। দুর্নীতি আছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বড় বড় দুর্নীতি ধরা পড়ছে, কিন্তু সেগুলোকে তো আমরা আমলে নিচ্ছি কিনা, আমরা বিচারের ব্যবস্থা করছি কিনা, এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয়, দেখুন মানে যে আলাপটি আমাদের রাজিকুজ্জামান রতন সাহেবের সাথে আপনারা করছিলেন, যে দেখুন এই যে হলফনামার বিষয় যেটি আসে, আমি রতন ভাইকে ধন্যবাদ জানাই যে উনি যে কথাটি বলেছেন, যে দেখুন এই যে হলফনামার কথা আসে,
সম্পদের হিসাব প্রকাশের কথা আছে, সব কিছু কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে নির্বাচনের আগে আমাদের হলফনামা দিতে হচ্ছে, পরে কম্পেয়ার করা হচ্ছে। আজকে যখন একজন চাকুরিতে ঢুকছেন, হ্যাঁ সরকারি চাকুরিতে ঢুকছেন, সে চাকুরিতে ঢোকার সময় কি অবস্থা, রিটায়ার করার সময় কি অবস্থা, এই হলফনামা কি তিনি দিচ্ছেন? ইনি কিন্তু দিচ্ছেন না। কিন্তু আজকে যে বলা হচ্ছে যে রাজনীতিবিদরা বিচার এড়িয়ে যাচ্ছে, বিচার তো এড়িয়ে যাচ্ছে না, বরং রাজনীতিবিদরা অনেক সময় কিন্তু ভিক্টিমাইজ হচ্ছে। সেটা নিশ্চিত করার তো দায়িত্ব হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতায়, সেগুলোও তো আসছে না। সেটা কিন্তু এবার যে সংসদে আমাদের যে বাজেট অধিবেশন গেল, সেই সংসদে কিন্তু এই আলোচনাটা এসেছে এবং সেরকম প্রক্রিয়ার মধ্যে দিয়েও হয়তো আমরা যাব, ঠিক আছে। কিন্তু আমি যেটি বলছি যে আজকে মানে আইন সবার জন্যই সমান থাকতে হবে এবং প্রয়োগটাও কিন্তু সমান হতে হবে। আমি রাজনীতি করি জন্যই আইনটা আবার আমার উপর অতিরিক্ত প্রয়োগ হবে, এটি কিন্তু সমীচীন নয়। আজকে দুর্নীতির ক্ষেত্রে সকলের ক্ষেত্রে সমান আইন প্রয়োগ হতে হবে। হলফনামার ক্ষেত্রে আমি একটি বিষয় বলতে চাই, হলফনামা বা সম্পদের হিসাব জমা আমি মনে করি সকলের ক্ষেত্রেই দেওয়া দরকার, রাজনীতি হোক অন্য যে ক্ষেত্রেই হোক যার সাথে সংশ্লিষ্টতা আছে সরকারের। কিন্তু একটি বিষয় দেখুন, গেল নির্বাচনের যে হলফনামা, সেখানে কিন্তু রতন ভাই একটা উল্লেখ করেছেন, মানে অনেকের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির কিন্তু খবর এসেছে এবং সেটা বিশ্লেষণ হয়েছে, সেটা কোনো ব্যবস্থা নাই তো? না ব্যবস্থা নেই, এটা কিন্তু সঠিক না। একটি বিষয় হলো দেখুন, এই যে হলফনামাগুলো এসেছে, আপনি যখন হলফনামা আমরা যখন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, প্রতিটি হলফনামা কিন্তু নির্বাচন কমিশনে যে শুধু দেওয়া হয় সেটি কিন্তু নয়, এটি নির্বাচন কমিশন থেকে দুদকে যায়, একটি কপি এনবিআর এ যায়, মানে যতগুলো এজেন্সি আছে সবগুলোর কাছে যায়। এবং আমার আয়ের সাথে মানে অর্জিত সম্পদের যখনই অসঙ্গতি থাকে সেটি কিন্তু এনবিআর বা দুদক কিন্তু এর অটোমেটিক তদন্ত করে। সুতরাং এটি ব্যবস্থা নেওয়া হয় না, এটি কিন্তু সত্যি না যে আমার যে হলফনামায় দেওয়া আছে যে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, আমি এমনি একটি লামসাম বুঝিয়ে দিলাম হয়ে গেল, এটি কিন্তু হয় না। সুতরাং এ কারণে এটি কিন্তু একটা ভালো উদ্যোগ, যে কারণে বিশেষ করে যারা রাজনীতিতে বা মানে সংসদ সদস্য নির্বাচন করতে, যে কোনো নির্বাচন করতে চান, তারা যে হলফনামাটা দেন তাদের মধ্যে কিন্তু এই দেওয়ার রীতিটি থাকার কারণে সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড একটি কিন্তু পারসেপশন কাজ করে যে আমি যদি বাধ্যবাধকতা থাকে আমার কিন্তু এটা ধরা পড়বে, এবং এটি কিন্তু সকলের মধ্যে আসলে চালু করা। এমপি আপনাকে ধন্যবাদ। আমি অজয় দাশগুপ্ত দাদা আপনার কাছে যাবো, একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্নটা নিয়ে আসছে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি মোহাম্মদ আহসান হাবিব বলছিলাম, গাইবান্ধা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যে দুর্নীতি হচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি, তাহলে এই দুর্নীতি তো হচ্ছে, সরকার অনেকদিন ধরে ক্ষমতায় আছে লাগাতার, তাহলে সরকার এড়াইতে পারে কিনা? জি আপনাকে ধন্যবাদ। জি অজয় দা, এই প্রশ্ন এবং অন্যান্য প্রসঙ্গ তো আসছেই। আপনি মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলো, শুধু আওয়ামী লীগ না, রাজনৈতিক দলগুলো আসলেই দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স বা শূন্য সহিংসতা নীতিতে অবস্থান করে বা নেয়, এটাকে আপনার কাছে মনে হয়? এটা কথা বলা এক জিনিস আর বাস্তবে করে দেখানো তো আর এক জিনিস। ধরেন বিএনপি, তার গঠনতন্ত্রে তো একটা চমৎকার ধারা ছিল, ৭ ধারা যেটাকে বলি আমরা, যে কোনো দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেই, মানে শাস্তিপ্রাপ্ত না, অভিযুক্ত হলেই দলেরও কোনো পদে থাকতে পারবে না, দলের হয়ে কোনো নির্বাচনেও যেতে পারবে না, স্থানীয় সরকার বা জাতীয় সংসদে বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তো প্রশ্নই আসে না। তো ৭ ধারাটা তুলে দিল কেন তারা? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় ওনাকে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য তো মনি সিং, মোহাম্মদ ফরাদ, মুজাহিদ ইসলাম সেলিম, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমানের আমলে যে বছরের পর বছর জেলে কাটাইছে, তার তো দুর্নীতি কোনো মামলাই দেয় নাই বিনা বিচারে। শেখ মুজিবুর রহমান দুর্নীতি করছে, ৬৬ দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, এটার জন্য তো রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছে। কাজে এগুলোর তো নজির তো অনেক আছে। এখন দর্শকরা যে প্রশ্নটা করছে দায় এড়ানো, রাষ্ট্র ক্ষমতায় যে থাকবে দায়টা তো অবশ্যই তার বেশি। সংসদে এখন ওই তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের কোনো সদস্য বা চেয়ারম্যান, এখন তো আওয়ামী লীগে এই জায়গাটায় বেশি। আপনার জাতীয় পরিষদের নিরঙ্কুশ যেমন তারা, উপজেলা পরিষদ, পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, সব জায়গায় তো তারা। এবং প্রত্যেকটা জায়গায় এই যে লক্ষ কোটি টাকার মতো এখন আপনার এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই ঈদের সময় ১ কোটি লোককে আপনি কম মূল্যে খাবার দিচ্ছেন, আপনি কারো ৭০০-৮০০ কোটি টাকা পর্যন্ত আপনি ট্যাক্স বা ঋণ খেলাপি তাকে সুদ মকুব করে দিচ্ছেন, এগুলো তো অবশ্যই তার তো দায় এইখানে। কিংবা আপনার কোনো বড় সরকারি প্রকল্পে যদি ব্যয় অস্বাভাবিক বেড়ে যায় এবং সেটা সুযোগ সন্ধানী হিসাবে হয়, প্রকল্পের ব্যয় অবশ্যই বাড়তে পারে। যেমন পদ্মা সেতুতে রেললাইন ছিল এক সময়, আবার রেললাইন ছিল না, আবার যুক্ত হয়েছে। যমুনায় বঙ্গবন্ধু সেতু
খালেদা জিয়া তো বিশ্বব্যাংকের সঙ্গে রাজি হয়ে গেছিল যে ওখানে রেল লাইন থাকবে না। শেখ হাসিনা 96 সালে এসে জেদ করলেন যে না, রেল লাইন ছাড়া আমি সেতু চালু করব না। তো ব্যয় বাড়বে। যৌক্তিক কিনা এই জায়গাগুলো তো ক্ষমতায় যে থাকবে মানুষ তো তার কাছেই বিচার বিভাগ তো পরে। প্রথম তো হচ্ছে রাষ্ট্র ক্ষমতারই তো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রত্যেকটা সরকারি আধা সরকারি এমনকি বেসরকারি দপ্তর বলেন, প্রত্যেকটাই কিন্তু চেক অ্যান্ড কাউন্টার চেক, ব্যালেন্স অ্যান্ড কাউন্টার ব্যালেন্সের ব্যাপার আছে। এই জায়গাটা বাংলাদেশে বড় ধরনের অনুপস্থিত মানুষ মনে করছে। এবং এই ক্ষেত্রে আপনি যদি স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশের জায়গায় যেতে চান, অবশ্যই আপনাকে কঠোর অবস্থায় যেতে হবে। জিরো টলারেন্সটা মুখে থাকলে হবে না। একই সঙ্গে প্রত্যেকটা দলেরই কিন্তু সাংগঠনিক জায়গাটা যে দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষমতায় থাকলে দলের মধ্যে যে আগে একটা আদর্শগত যে দলকে আপনার সব দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো থেকে মুক্ত থাকতে হবে, উপযুক্ত লোককে উপযুক্ত দায়িত্ব দিতে হবে, সাংগঠনিক দায়িত্ব হোক বা অন্য কোনো জায়গায় হোক। এই জায়গাটা তো আওয়ামী লীগ বা বিএনপি বা বাম দলগুলো প্রত্যেকেরই কিন্তু আত্ম অনুসন্ধানটা খুব গুরুত্বপূর্ণ। এবং মানুষ এটা দেখতে চায় যে স্বাধীনতার জন্য 30 লাখ মানুষ প্রাণ দিছে, শুধুমাত্র এই কেউ 20-25 জন। আমি লড়াই করছি, আমি নিজের কথাই বলে, আমার সঙ্গে যারা লড়াই করছে মুক্তিযুদ্ধে তার বেশিরভাগই হচ্ছে সাধারণ কৃষক, দিনমজুর, ছোট দোকানদার, লেখাপড়া শিখছে বা শিখতে পারে নাই, সামান্য লেখাপড়া জানে। তাকে 20,000 টাকা দিয়ে বলে তুমি ভালো আছো, ওই খুশি থাকো, আর কিছু চাইও না, আমি 20,000 কোটি টাকার মালিক হব। এবং কোন পথে মালিক হবো এটা কেউ জিজ্ঞেস করতে পারবে না। এটা তো 30 লাখ লোকের প্রাণ দেওয়ার জি অযোধ্যা, আপনাকে ধন্যবাদ। রতন ভাই, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে মানে বাংলাদেশে আপনার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ক্ষমতায় এসে দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন রাজনৈতিক দলগুলো। জি, রাজনৈতিক দলগুলো যদি মানে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে, তাহলে দেশে আসলে দুর্নীতি হওয়া সম্ভব কিনা, রাজনৈতিক কমিটমেন্ট যদি থাকে? সম্ভব না, কারণ আসলে প্রশাসন বলি আর পুলিশ বলি শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় রাজনৈতিক দল দ্বারা। যখন রাজনৈতিক দল কোনো কারণে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠেছেন বলে নিজেকে দাবি করেন বা মনে করেন, তখন প্রশাসন এবং পুলিশ সেই মানে সুযোগটা গ্রহণ করে। যেমন ধরুন 30শে জুনের পত্রিকার দুটো খবর দেখুন পাশাপাশি। একটা প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর একটা ছোট্ট খবর আছে যে পাশেই, যে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকবে। তাহলে দেখুন রাজনৈতিক ঘোষণা আর তার বাহ্যিক প্রয়োগটা কীরকম। এই যে ফাঁকটা থেকে যায়, এই ফাঁকগুলোর মধ্যে দুর্নীতি ঢুকে যায়। আর একটা বিষয় হলো পাবলিক পারসেপশনটা এরকম তৈরি হয়েছে, নির্বাচন মানে টাকার খেলা হয়েছে। তো এখন যে লোক ভোট দেয় সেও কিন্তু মনে করে অমুকের কত টাকা আছে, কত বড় গাড়ি আছে, কত বড় বাড়ি আছে। মানে সাধারণ মানুষের মনের মধ্যেও এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে? এটা কিন্তু রাজনৈতিক দলের ক্রিয়ার মধ্যে দিয়ে এসেছিল। একসময় মানুষ ভাবতো যে উনি রাজনীতি করেন, উনি নির্বাচন করবেন, টাকা পাবেন কোথায়? আমরাই তো তাকে সহযোগিতা করব, আমরাই তো তাকে দেখব। এই জায়গায় এখন উল্টাটা কেন হলো? যে তারা মনে করে যে নির্বাচন করতে আসছেন, টাকা কই, কত টাকা দেবেন। ফলে এই যে মানুষের মনন জগৎটাকে পাল্টে দিল, এটা কিন্তু পাল্টে দিল একটা রাজনৈতিক ক্রিয়ার মধ্যে দিয়ে। ফলে রাজনীতিবিদদের এই দায়িত্ব নিতে হবে। নমিনেশন দেওয়ার সময়ও কি এটা খেয়াল রাখা হয় না যে ওনার আসলে কত টাকা আছে এবং কত খরচ করতে পারবেন? অবশ্যই নমিনেশনের সময় খেয়াল রাখা হয় এইটাই, যে তার আর্থিক ক্ষমতা কত, তার রাজনৈতিক দায় কতটুকু, রাজনীতি তার ভূমিকাটা কতটুকু। যেটা অজয়দা বললেন যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা তো বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং দমনপীড়নের বিরুদ্ধে। সেই আকাঙ্ক্ষা থেকে আমরা কেন এত দূরে সরে গেলাম? এগুলোর ক্ষেত্রে রাজনীতিবিদদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। রাজনীতিবিদদের ছাড়া এটা সমাধান করা যাবে না। আর একটা জিনিস এখানে খুব খেয়াল করার মতো, যে রাজনীতিতে নীতি প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর জবাবদিহিতার প্রয়োগ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যদি হয়, যেমন একটু আগে আমরা দেখছিলাম এই সময় টিভিতেই যে ব্রিটেনের যে নির্বাচন হচ্ছে সেখানে কি হতে যাচ্ছে তার একটা বিশ্লেষণ। বাংলাদেশে তো আমরা নির্বাচন নিয়ে এরকম বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি না। এটা হলো একটা দিক। তারপরে যে জিনিসটা হলো যে যদি কেউ ক্ষমতা থাকে, সে মনে করে ক্ষমতা মানে হচ্ছে আইন ভাঙার ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে যা খুশি তা করার ক্ষমতা। ক্ষমতার সঙ্গে দায়বদ্ধতার প্রশ্নটা হারিয়ে গেছে। সেটা আনতে পারে কিভাবে? জবাবদিহিতার জন্য যেমন একটা সুষ্ঠু নির্বাচন লাগবে, আবার আইন সেটা যেন সঠিকভাবে মানে প্রতিপালিত হয় সে ব্যবস্থাটা করতে হবে। 3, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আর চতুর্থত প্রত্যেকের তাদের সম্পদের একটা বিবরণী দেওয়ার বিধানটাকে যুক্ত করতে হবে।
জি, রতন ভাই আপনাকে ধন্যবাদ। আমি তানভীর শাকিল জয় এমপি আপনার কাছে আসি, যে দর্শক যে প্রশ্নটা করেছেন, মানে আওয়ামী লীগ কি এই দায় এড়াতে পারে কিনা? না না, আওয়ামী লীগ এই দায় এড়াতে পারে না, বা কোনো রাজনৈতিক দলই এই দায় এড়াতে পারে না, এবং আওয়ামী লীগ দায় এড়ানোর রাজনীতিও কোনো সময় করে না। আজকে ৭৫-এর 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে শুধু অর্থনৈতিক দুর্নীতি না, সমাজের রাজনীতি থেকে শুরু করে প্রতি রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতিকে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। আজকে যে কথাটি রতন ভাই বললেন, যে আজকে রাজনীতিবিদদের সম্পর্কে এরকম পারসেপশন, বা অর্থশালী ব্যক্তি নির্বাচনে জিতছেন, তিনি মন্ত্রী হচ্ছেন, তিনি এমপি হচ্ছেন, এটি কখন শুরু হয়েছে? এটি তো ৭৫-এর 15ই আগস্টের পরে শুরু হয়েছে। আজকে ত্যাগী রাজনীতিবিদরা পিছনে চলে গেছেন, জিয়াউর রহমান তো পলিটিশিয়ানদের জন্য পলিটিক্স ডিফিকাল্ট বানিয়ে ফেলেছেন। আপনারা কত প্রার্থী আমি ব্যবসায়ী বলছি, মনোনয়ন দিয়েছেন? জি, আমি আসছি আপনারা দিয়েছেন সেটাতে। তো। আজকে তো রাজনীতিটা পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনি 91 সালের নির্বাচনটা আপনি পর্যালোচনা করেন, হ্যাঁ আমি কারো নাম বলবো না, 91 সালের নির্বাচনে কত ত্যাগী রাজনীতিবিদ ঢাকা শহরে পরাজিত হয়েছেন অর্থশালীদের কাছে। 96 সালে আওয়ামী লীগের নমিনেশন দেখেন, পরিবর্তন কিন্তু হয়েছে, পরিবর্তিত হতে হয়েছে। আমি বলছি না যে এটা অর্থশালী বা ঈদের মানে দুর্নীতির কারণে হয়েছে, কিন্তু এই রাজনীতিতে যে একটা প্রভাব ছিল 75-এর পর থেকে, সেটি এসেছে। আজকে এখানে আমাদের সম্মানিত দর্শক যে কথাটি বললেন, দেখুন দুর্নীতি জিরো টলারেন্স আমরা মুখে বলছি, রাজনৈতিক দলের আন্তরিকতা আছে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে দেশ, এটি সম্ভব নয়। তাহলে তো বিশ্বের অনেক দেশ আছে যে দুর্নীতি মুক্ত হয়ে যায়, দুর্নীতি মুক্ত হয়েছে, হয়নি। আজকে বিশ্বের এই যে আজকে যুক্তরাজ্যের নির্বাচনের কথা বলা হচ্ছে, বা যুক্তরাষ্ট্রের নির্বাচন হবে এই বছরের শেষে, সেখানে তো রাজনৈতিক দলের নমিনেশনের ক্ষেত্রে লবিস্ট বা একদম কর্পোরেশনের টাকা দেওয়াটা একদম স্বীকৃত, এবং তাদের পক্ষে রাষ্ট্রপতির যে নির্বাচিত হবে তার লবি করাটাও স্বীকৃত। এটিও তো একরকম দুর্নীতি, হচ্ছে না? এরকম হচ্ছে তো। আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেখুন সিস্টেমটা কিন্তু ডেভেলপ করছেন। আজকে দেখুন আমরা কিন্তু ই টেন্ডারিং এর কথাটা বলি না, আজকে ই টেন্ডারিং জননেত্রী শেখ হাসিনা 2009 সালের পর থেকে চালু করেছেন কিন্তু, যার ফলে আজকে যে টেন্ডার বাক্স ছিনতাই ছিল, আজকে সেখানে মানে জোর করে টেন্ডার ড্রপ করার বিষয় ছিল, এগুলো কিন্তু আজকে নেই। আজকে কিন্তু টেন্ডারিং এর ক্ষেত্রে আজকে দুর্নীতি অনেকটাই আমরা রোধ করতে পেরেছি। আজকে এখানে আমরা যে ক্যাশলেস সোসাইটি যে করতে চাচ্ছি, তারপরে আমরা আমি দেখেছি জি কে শামীম তো কথা আমরা তারপরে তো আমরা দেখেছি যে জি কে শামীমের, শোনেন আজকে সবকিছু তো একবারে শেষ করা যাবে না। জি কে শামীমের যে বিষয়গুলো ছিল, এগুলো কিভাবে হয়েছে, যে রাজনৈতিক যোগ সাদস্য হয়েছে, রাজুকের যোগ সাদস্যে রাজনীতিবিদদের যোগ সাদস্যে হয়েছে, হ্যাঁ রাজনীতিবিদদের যোগ সাদস্যে হয়েছে। জি কে শামীমের উদাহরণ দিয়ে তো আপনি ধরেন সামগ্রিক বিষয়টাকে বিবেচনা করতে পারবেন। তার মানে কি, তার মানে হচ্ছে যে মানে এরকম সিস্টেম বদলালে হবে না, রাজনীতিবিদদের ঠিক হইতে হবে। না না, রাজনীতিবিদদের তো অবশ্যই ঠিক, শুধু রাজনীতিবিদদের ঠিক হতে হবে কেন, আমাদের ঠিক হতে হবে না, যেহেতু সাংবাদিকদের ঠিক হতে হবে না, সবাইকে ঠিক করতে হবে। না না না, রাজনীতিবিদরা সবকিছু নিয়ন্ত্রণ করে না, এটাই কিন্তু একটা ভুল কথা। রাজনীতিবিদরা কি সবকিছু নিয়ন্ত্রণ করে? অবশ্যই রাজনীতিবিদরা তো একা দেশ চালাতে পারে না, এটা তো একটা টোটাল সিস্টেম। আমলা আছে, সিভিল সোসাইটি আছে, সবাই মিলেই তো একটা অংশগ্রহণ আছে। সুতরাং এখানে রাজনীতিবিদদের অবশ্যই দায় বেশি রয়েছে, যেহেতু আমরা ক্ষমতায় আছি। আমাদের কি দায় বেশি নেই? আজকে যে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করলেন, যথাযথ প্রশ্ন, কারণ আমাদের উপরই তো দায় আসবে যে আপনারা এই বিষয়গুলো বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আমি বলছি যে এই পদক্ষেপগুলো তো নেওয়া হচ্ছে, যে জিনিসগুলো আগে ছিল না। আজকে দেখেন এই যে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে যে যাচ্ছি, এই পদক্ষেপগুলো কিন্তু বিভিন্ন পদক্ষেপ কিন্তু আলটিমেটলি আপনাকে সমাজে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করবে। আপনি শুধু মুখে বলবেন, আইন করবেন, প্রয়োগ করবেন, এরকম যদি হতো তাহলে আমাদের থেকেও অনেক ভালো ভালো আইন, বাংলাদেশেও অনেক ভালো আইন আছে, যুক্তরাষ্ট্রেও অনেক ভালো আইন আছে, কিন্তু ভারতেও তো অনেক ভালো ভালো আইন আছে, তাহলে সেখানে এরকম বড় বড় দুর্নীতির কথা আমরা কেন শুনি? আজকে আমাদের মধ্যে মানসিকতার অবশ্যই পরিবর্তন করতে হবে। রাজনীতিবিদদের দায় সব থেকে বেশি, এটা অনস্বীকার্য, কারণ আমরা জনগণের সেবক হিসেবে আছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছি। কিন্তু একই সাথে আমি মনে করি যে অন্যরা যদি শুধু মনে করে যে রাজনীতিবিদরাই দুর্নীতি করছে, সকল দায় রাজনীতিবিদদের, আমরা আমাদের মতো চলবে, তাহলে কিন্তু আবার দুর্নীতি দূর হবে না। জি, তানভীর শাকিল জয় এমপি, রাজিকুজ্জামান রতন এবং অজয় দাশগুপ্ত, আপনাদের তিনজনকে ধন্যবাদ। অজয়, আমি দুঃখিত আমি আপনাকে সময় দিতে পারছি না। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।